কম্পাসকে ছুরি মারতে এলে মোনালিসাকে উচিত শিক্ষা দেয় বিহান। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে যখন যখন মোনালিসা আর কম্পাস বিহানের বিহানের রিসেপশনের জন্য সবাই কথা বলতে আসে, তখনই কম্পাস এসে বলতে থাকে, বাবা বিহান স্যার, আপনি দেখছি বিয়ে করার জন্য মোনালিসার বর হওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন, ওর সঙ্গে বসেও পড়েছেন, দেখতে খুব ভালো লাগছে। তখন তখন এ কথা শুনে বিহান বলতে থাকে, কম্পাস তুমি কোথা থেকে এলে? তখন কম্পাস বলতে থাকে, আমি যেখান থেকে আসার কথা সেখান থেকে এসেছি। নিউজটা দেখে দিকেকে আমি ধরে দিয়েছি। দিকেকে ধরিয়ে দেওয়ার জন্য আমি আপনাকে কষ্ট দিয়ে এখান থেকে চলে গিয়েছিলাম, আর আপনাকে বোঝাতে চেয়েছিলাম কিন্তু আপনি বোঝেননি, আপনি মোনালিসার কাছে চলে গিয়েছিলেন। এরপরে এরপরে দেখা যায় বিহান এই বলে হেসে দেয়। তখন বিহান বলতে থাকে, কম্পাস তুমি তবে যুদ্ধটা জয় করেই আসলে। এরপরে দেখা যায় কম্পাসের কাছে গিয়ে কম্পাস ও বিহান দুজনেই হাসতে থাকে। এটা দেখে অবাক হয়ে যায় মুক্তি, মোনালিসা ও অভিজ্ঞান দত্ত। তখন দেখা যায় কম্পাস বলতে থাকে, মোনালিসা দত্ত, তুমি কি মনে করেছো যে বিহান চৌধুরী তোমাকে বিয়ে করবে? কখনোই না, বিহান চৌধুরী শুধু আমার। এরপরে বিহান বলতে থাকে, আচ্ছা আচ্ছা মোনা, আমি আমি এই কম্পাসের সঙ্গে থেকেই দেখি না, আমি তো তোমাকে বারবার বলেছি যে আমি কম্পাসকে ভালোবেসে ফেলেছি, কম্পাসের সঙ্গে আমার ডেস্টিনি লেখা হয়ে গেছে। এখন যতই চেষ্টা করি না কেন, কোনোভাবে আর তোমার সঙ্গে আমার জুটিটা বাঁধা সম্ভব নয়। একটা একটা কথা আছে না যে হিন্দু মতে ছেলে মেয়েদের একবারই বিয়ে হয়, দুবার হয় না। কিন্তু তুমি যেভাবে আমাদের মধ্যে আসার চেষ্টা করছো সেটা কিন্তু কোনোভাবে সম্ভব না। তাই তোমাকে অনেকবার বোঝাতে চেয়েছি, তুমি বুঝতে চাওনি। এবার এভাবেই তোমাকে বোঝাতে হলো। এরপরে দেখা যায় তখন মোনালিসা কলকাতার ছুরি নিয়ে কম্পাসের দিকে এগিয়ে আসে, আর কম্পাসকে মারতে যাবে। ঠিক তখনই বিহান ধরে বলতে থাকে, একদম একদম তোমাকে আমি এখানে তোমার দাদুর সামনে থাপ্পড় মারতে বাধ্য হব। আমি একটা কথা তোমাকে বলে দিচ্ছি, তুমি একদম একদম কম্পাসের দিকে এগিয়ে আসবে না, কম্পাসকে মারার চেষ্টাও করবে না। কম্পাসকে মারার সাহস তোমাকে কে দিয়েছে বলো? কম্পাস আমার ওয়াইফ, আর আমার সামনে কম্পাসের ক্ষতি করবে তুমি? কিছুতেই পারবে না। এটা কিছুতেই সম্ভব না, এই কথাটা মাথায় রেখো তুমি। তখন মোনালিসা বলতে থাকে, বিহান তুমি আমার সঙ্গে এমন ব্যবহার করছো কেন? আমি তো তোমাকে ভালোবাসি, বলো, আমি তো তোমাকে ভালোবেসে পেতে চাই। তবে তুমিও তো আমাকে চেয়েছিলে, তবে আজকে কেন এরকম করে রং পাল্টাচ্ছ? তখন বিহান বলতে থাকে, তোমরা যেভাবে তোমরা যেভাবে আমার সঙ্গে বেইমানি করেছো, ঠিক সেভাবে আমিও একবার না হয় বেইমানি করলাম। আমি সবটাই জানতাম, কম্পাস আর মা আমাকে সবটা আগে থেকেই জানিয়েছিল। কিন্তু তোমার সঙ্গে যদি আমি এই নাটকটা না করতাম, তুমি কম্পাসের ক্ষতি করার চেষ্টা করতে। কম্পাস যেদিন বাড়ি থেকে বেরিয়ে যায় সেদিন তো তুমি ওর পেছনে লোক লাগিয়ে দিয়েছিলে, তাই না মোনা? তখন এ কথা শুনে অবাক হয়ে যায় মোনালিসা বলতে থাকে, এসব তুমি কি বললে? তোমাকে এসব কে বলেছে? এই কম্পাস বলেছে, তাই না? তোমাকে এগুলো মিথ্যে বলেছে, ভুলভাল বুঝিয়েছে। তখন দেখা যায় বিহান মোনালিসাকে থাপ্পড় মেরে বলতে থাকে, যে ভুলভাল বুঝিয়েছে নাকি সত্যি সেটা আমি খুব ভালো করেই জানি। তুমি যে মুক্তি মাসের সঙ্গে হাত মিলিয়ে সবটা করেছো, এটাও আমি খুব ভালো করে জানি মোনা। তোমাকে আমি বারবার বলেছি যে ভালোবাসলে কখনো অন্যায় করতে হয় না, ভালোবাসলে ভালোবাসাকে সম্মান করতে হয়। কিন্তু তুমি যেটা করেছো সেটাকে ভালোবাসা বলে না, সেটাকে পাবার ক্ষোভ বলে, জেদ বলে। তুমি জেদ করেছো। তুমি কম্পাসের সঙ্গে একটা বাজিতে নেমেছো, কম্পাসের থেকে বিহান চৌধুরীকে ছিনিয়ে নেওয়ার বাজি। আর সেই বাজিতে তুমি এমন ভাবে নেমেছো যাতে তুমি একজন মানুষকে মেরে ফেলতেও দুবারও ভাবো না। তখন এ কথা শুনে মোনালিসা বিহানের কাছে গিয়ে বলতে থাকে, প্লিজ বিহান, বোঝার চেষ্টা করো, আমি শুধু তোমার জন্যই এমনটা করেছি। আমি তোমাকে ভালোবাসি বলে এমনটা করেছি, এর বাইরে আর কিছুই নয়। তখন এ কথা শুনে বিহান বলতে থাকে, তোমার ভালোবাসা তোমার কাছেই রাখো। তুমি এরকম ভালোবাসা আমার চাই না, যে ভালোবাসায় হিংস্রতা থাকে, যে ভালোবাসায় অনেক অনেক ক্ষোভ থাকে, অনেক 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 কিছু থাকে, যে ভালোবাসায় অনেক অনেক অপমান থাকে, অনেক অপরাধ লুকিয়ে থাকে, অপরাধ করতেও দুবারও ভাবে না। সেই ভালোবাসা আমার চাই না। কম্পাস আমাকে তোমার থেকে বেশি ভালোবাসে, আসলে তোমার মতো করে ও বলতে পারে না, তাই আমি জানি যে ও আমাকে ভালোবাসে, কিন্তু ও সবার সামনে মুখ ফুটে বলতে পারে না। এই কথা শুনে মোনালিসা বলতে থাকে, দেখেছো দাদু, বিহানের কম্পাসের ভালোবাসাটাই চোখে পড়লো, কিন্তু আমার নয়। তখন এই কথা শুনে কম্পাস বলতে থাকে, আমি তো তোর মতো মাথা মোটা নয় রে, তোর মতো গবেট নয় যে আমি শুধু শুধু বলবো যে বিহান আমি তোমাকে ভালোবাসি। এরকম মেয়ে আমি নয়, আমি আমি এরকম মেয়ে কখনো ছিলাম না, আর কখনো হবও না। বুঝতে পেরেছিস তুই?
তখন এই কথা শুনে মোনালিসা বলতে থাকে, কম্পাস তুই মুখ সামলে কথা বলবি, তুই এভাবে এভাবে আমার সঙ্গে কথা বলতে পারিস না দাদু। তুমি ওকে কিছু বলছো না কেন? ও তোমার সামনে আমাকে অপমান করছে আর তুমি তুমি চুপচাপ বসে বসে শুনছো। তখন তখন দেখা যায় মুক্তি মনে মনে বলতে থাকে, আমি তো কিছুই বুঝতে পারছি না কম্পাস কি করে ডিকেকে ধরে দিল। তখন তখন দেখা যায় কম্পাস বলে ওঠে, কি ব্যাপার মুক্তি মাসি, তুমি যে চুপ হয়ে আছো, ভাবছো যে ডিকেকে কি করে আমি পুলিশে তুলে দিলাম, তাই না? আমাকে আমাকে তুমি অতটাও কাঁচা প্লেয়ার ভেবো না। আমি সবসময় বেকআপ প্ল্যান নিয়ে চলি, কখনো কখনো বেকআপ প্ল্যান ছাড়া কম্পাস চলে না। তোমরা কি ভেবেছিলে যে আমাকে আমাকে এভাবে এভাবে ফাঁসিয়ে দিবে, এভাবে তুমি জেলে পুরে দেবে আর সেখান থেকে ডিকে আমাকে নিয়ে যাবে আর মেরে আমার ব্রেনটা নিয়ে ও রোবটের মধ্যে সাবমিট করে দেবে। আর এদিকে এদিকে তুমি প্ল্যান করে মোনালিসা দত্তের সঙ্গে বিহান চৌধুরীর বিয়েটা দিয়ে দেবে, সবকিছুই একদম ঠিকঠাক। আর এদিকে মাকে অসুস্থ করে রাখবে যাতে মা কোনোভাবে সংসারের দায়িত্ব না নিতে পারে। তুমি সবটা সবটা মায়ের থেকে ছিনিয়ে নিতে পারো, তাই তো? তখন এই কথা শুনে মুক্তি বলতে থাকে, এই মেয়ে তুমি এসব কি বলছো? ঋতু আমার বেস্ট ফ্রেন্ড, ও আমার বন্ধু, আমি কেন ওকে অসুস্থ করে রাখবো? ওকে তো ওষুধটা তুমি দিয়েছিলে, তাই না? তখনই ঋতুজা বলতে থাকে, মুখ সামলে কথা বল মুক্তি। এভাবে এভাবে কম্পাসকে দোষারোপ করবি না, কারণ কম্পাস নিজেকে নির্দোষ প্রমাণ করেছে বিধায় কম্পাস আজকে এখানে দাঁড়িয়ে আছে। তা না হলে তুইও এটা ভালো করে জানিস যে কম্পাসকে কখনোই পুলিশ ছেড়ে দিত না, কম্পাস এখানে এসে দাঁড়াতো না। আর কম্পাস কম্পাস সেই রোবটটাকে পুলিশের হাতে তুলে দিয়েছে আর সবকিছু ডিসকানেক্ট করে দিয়েছে। এ কথা শুনে ভয় পেয়ে যায় মুক্তি বলতে থাকে, এসব কি বলছিস তুই? রোবট মানে? এসব কে বলেছে তোকে? তখন কম্পাস বলতে থাকে, শোনো মুক্তি মাসি, তুমি কি ভেবেছো আমি কিছুই ধরতে পারবো না? অবশ্যই ধরতে পারবো। আমি আমি এখন হয়তো বা চুপ আছি, কিন্তু আমি অবশ্যই খুঁজে বের করবো যে রোবটটা কে বাড়িতে ঢুকিয়েছিল আর দিকের সঙ্গে হাত মিলিয়ে কেই বা এই রোবট নিয়ে বাড়িতে এত বড় একটা কাণ্ড ঘটিয়েছে। এটা আমি অবশ্যই প্রমাণ করে দেবো। এই কথাটা তুমি মাথায় রেখো। এ কথা শুনে মুক্তি বলতে থাকে, তুমি এই কথা আমাকে শোনাচ্ছ কেন? তখন বিহান বলতে থাকে, অনেক হয়েছে, অনেক শুনেছি। মোনালিসা, তুমি এখন তোমার দাদুর সঙ্গে আসতে পারো। আর তোমাকে একটা কথা বলি, তুমি কখনো আমার থেকে কিছু আশা করো না, কারণ কারণ আশা করেও তুমি পাবে না। কারণ বিহান চৌধুরী শুধু শুধু কম্পাসের জন্য তৈরি হয়েছে। আমাদের 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 জুটিটা হয়তো বা ভগবান উপর থেকে একদম একদম জুটি বেঁধে পাঠিয়েছে, মাঝখানে তুমি শুধু ঢুকে আমাদের মাঝখানে ঝামেলা বাঁধানোর চেষ্টা করছো, তাই আমাদের মাঝখানে ঢোকার চেষ্টা করো না। তখন বিহান আরো অভিপিন দত্তকে বলে দেয়, আপনি বরং একটা কাজ করুন, এটা আপনার নাতনির জন্য ভালো হবে। তা না হলে কিন্তু আপনার নাতনি একটা ক্রিমিনালে পরিণত হবে। আপনার নাতনিকে একটা ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দিন, ও সংসার করুক, এ করুক, তারপরে দেখবেন ওর মনটা আস্তে আস্তে অন্যদিকে চলে যাবে। তা না হলে কিন্তু আপনার নাতনিকে কটা দিন পরে হয়তো বা পাগলাগারদে রাখতে হবে। তা না হলে ওকে পুলিশ স্টেশনে থাকতে হবে। ও কখনো কখনো আপনাদের সঙ্গে থাকতে পারবে না। এটাই আপনাদের জন্য বেটার হবে যে ওকে ওকে একটা ওকে একটা ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দিন। তা না হলে কিন্তু কিছুদিন পরে ও যেরকম শুরু করেছে, ওকে রিহাবে পাঠানো ছাড়া কোনো উপায় থাকবে না। এই কথা শুনে অভিষেক দত্ত বলতে থাকে, বিহান তুমি মুখ সামলে কথা বলো। তুমি মোনালিসাকে এরকম কথা কি করে বলতে পারো? তুমি তো যখন বিপদে পড়ো ঠিক তখনই আমার নাতনিকে তুমি কাছে টেনে নাও। আমার নাতনি তোমাকে ভোলার চেষ্টা করলেও তুমি তাকে ভুলতে পাও না। তখন এই কথা শুনে কম্পাস হেসে উঠে বলতে থাকে, কি বললে দাদু? তোমার নাতনি বিহান স্যারকে ভুলতে চায়? কবে? কখন? তোমার নাতনি তো সবসময় হ্যাংলার মতো বিহান স্যারের পিছনেই পড়ে আছে। বিহান স্যার ওকে দূরে থাকতে বললেও ও পিছে পিছে ঘুরঘুর করছে। আর এখন বলছো যে মোনালিসা দত্ত বিহান চৌধুরীর কাছ থেকে দূরে থাকতে চায়? এটা শুনে সত্যিই তুমি আমাকে হাসালে। এ কথা শুনে অভিষেক দত্ত বলতে থাকে, কম্পাস আমি তোমাকে দেখে নেবো, আমি তোমাকে ছাড়বো না। তুমি আমার মোনালিসাকে কষ্ট দিয়েছো তো, তার জন্য তোমাকে পস্তাতে হবে। তোমাকে অবশ্যই পস্তাতে হবে। এই কথাটা তুমি মাথায় রেখো। এই কথা শুনে কম্পাস বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, আমি আমি দেখবো তুমি আমার কি করতে পারো। আমি 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 এবার থেকে আরো আরো শক্তিশালী হয়ে দাঁড়াবো। আমাকে আমাকে ক্ষতি করা এতটাও সহজ নয়। আমাকে অনেক অনেক দিন তোমরা কষ্ট দিয়েছো, আমার বাবা মাকে অনেক কষ্ট দিয়েছো। আর নয়, অনেক সহ্য করেছি, আর সহ্য করবো না। এবার নিজের প্রতিশোধ নিজে নিজে নিতে শিখে গেছি। তখন বিহান বলতে থাকে, কম্পাস তুমি চিন্তা করো না, আমি তোমার পাশে থাকবো, পাশে আছি, পাশে থাকবো। আমি সবসময় তোমার পাশে থাকবো আর কখনো তোমাকে ভুল বুঝবো না। এই কথা শুনে ঋতুজা বলতে থাকে, শোন বিহান, এদের মুখে ঝামা ঘষে দিতে হবে তোকে। এভাবে এভাবে সারা জীবন কম্পাসের পাশে থাকিস। কখনো কখনো মেয়েটাকে দূরে ঠেলে দিস না। মেয়েটা তোর জন্য অনেক কিছুই করেছে, তোর পরিবারের জন্য
অনেক কিছু করেছে। আর তুই কি করে বিশ্বাস করলি যে কম্পাস আমার ক্ষতি করবে? তোর থেকে তোর মাকে এই মেয়েটা বেশি ভালোবাসে। কেউ যদি আমাকে ভালোবেসে থাকে সেটা হচ্ছে কম্পাস। আমি জানি তুই আমাকে ভালোবাসিস, কিন্তু তোর থেকেও বেশি আমাকে ভালোবাসে কম্পাস। এই কথাটা কি তুই মানিস? তখন তখন এই কথা শুনে বিহান বলতে থাকে, হ্যাঁ মা, আমি জানি যে আমার থেকে কম্পাস তোমাকে বেশি ভালোবাসে। তাই তো আমি কম্পাসকে অবিশ্বাস করিনি। আমি জেলে গিয়েছিলাম কম্পাসের সঙ্গে কথা বলতে, তখনই আমি সবটা জেনে এসেছি। এরপরে কম্পাসটি আমাকে বলেছিল যে মোনালিসাকে যেভাবেই হোক মোনালিসাকে বোঝাতে হবে যে আপনি সবকিছু ভুলে গেছেন, সবকিছু ঠিকঠাক আছে, সবকিছু আপনি কম্পাসকে ছেড়ে মোনালিসা দত্তকে বিয়ে করবেন। সবকিছু ওকে ওকে এভাবে বোঝাতে হবে যাতে ও কোনোভাবে কিছু বুঝতে না পারে যে বিহান চৌধুরী এখনো কম্পাসেরই আছে। এ কথা শুনে দেখা যায় তখন তখন মোনালিসা বলতে থাকে, তুমি আমার সঙ্গে নাটক করেছো বিহান? তার মানে তুমি আমার সঙ্গে এভাবে অভিনয় করেছো, তুমি আমাকে ঠকিয়েছো। তখন বিহান বলতে থাকে, ঠকানো ছাড়া আর কি উপায় আছে? তুমি তো নাছোড়বান্দা, তোমাকে তো বারবার বোঝানোর পরেও তুমি বুঝতে পারো না। তবে তোমাকে না ঠকালে তো হতো না, তাই না বলো? তখন মোনালিসা বলতে থাকে, দেখেছো দাদু, সবাই মিলে আমাকে ঠকিয়েছে। মুক্তি মাসি, তুমি কাজটা ঠিক করলে না। তখন মুক্তি বলতে থাকে, বিশ্বাস করো মোনালিসা, আমি কিচ্ছু জানতাম না। আমিও জানতাম যে সত্যি বিহান বিহান পাল্টে গেছে। বিহান তোমাকেই চায়, বিহান তোমার জন্য সবকিছু করতে পারে, কিন্তু বিহান যে এভাবে কম্পাসের সঙ্গে হাত মিলিয়ে সবটা করেছে এটা আমি কিছুতেই জানতাম না। এ কথা শুনে মোনালিসা দৌড়ে সেখান থেকে বেরিয়ে যায়। এরপর অভিষেক দত্ত বলতে থাকে, অখিলেশ চৌধুরী, এটার জন্য আপনাদের পস্তাতে হবে আপনাদের। কিছুতেই আমি ছাড়বো না আমার নাতনিকে এভাবে কষ্ট দেওয়া, তো কিছুতেই আমি ছাড়বো না। এটার জন্য আপনাদের অবশ্যই পস্তাতে হবে। এই বলে অভিজ্ঞান দত্ত সেখান থেকে বেরিয়ে যায়। এরপরে দেখা যায় ঋতুজা বিহান ও কম্পাসকে একসঙ্গে উপরে নিয়ে যায়। সেখানে গিয়ে বলতে থাকে, তোদের মধ্যে সবকিছু ঠিকঠাক করে নে বাবা, এভাবে আর ঝামেলা করিস না। তখন দেখা যায় বিহানকে কম্পাস বলতে থাকে, বিহান স্যার, আপনাকে আরেকটা কাজ করে দিতে হবে। তখন বিহান বলতে থাকে, কি কাজ? তখন কম্পাস বলতে থাকে, আপনাকে আর একটা বার হয়তো বা মোনালিসার সঙ্গে নাটক করতে হবে, ওকে একটু কষ্ট দিতে হবে। কারণ এটা করলে আমি এই যে মাকে যে ওষুধটা দিয়েছে আর মুক্তি মাসি এই নোংরা চালটা আমি ধরে ফেলতে পারবো। আপনি একটু সময় ওদের সঙ্গে মিশে থাকতে পারবেন? তখন বিহান বলতে থাকে, এসব কি বলছো কম্পাস? আমি যদি আবার ওদের সঙ্গে মিশতে চাই ওরা তো আমাকে বিশ্বাস করবে না। তখন কম্পাস হাসতে থাকে আর বলতে থাকে, এটা ভুল। কারণ মোনালিসা আপনাকে ভালোবাসে। মোনালিসাকে আপনি এখনই যদি ডাকেন ও দেখবেন হ্যাংলার মতো এখনই আপনার কাছে চলে আসবে। ও নির্লজ্জ, ওর কোনো লজ্জা নেই। যদি লজ্জা থাকতো তবে অবশ্যই আর আসতো না, আপনার পিছু পিছু কখনোই আসতো না। আমার মতো মেয়ে হলে আমি কখনোই যেতাম না, কিন্তু ও অবশ্যই আসবে, দেখবেন। ও কিছুতেই আপনার পিছু ছাড়বে না, কারণ ও আপনার পিছু কিছুতেই ছাড়তে পারবে না। তখন বিহান বলতে থাকে, সত্যি সত্যি মোনালিসা আমাকে সত্যিই ভালোবাসে। কথা শুনে রেগে যায় কম্পাস বলতে থাকে, তবে মোনালিসার কাছেই যেতে পারতেন, আমার কাছে কেন আছেন? আমি কি থাকতে বলেছি? মা, তোমার ছেলেকে বলো মোনালিসা দত্তকেই বিয়ে করতে, তবে আমি চলে যাচ্ছি। তখন বিহান বলতে থাকে, এই কম্পাস, তুমি এরকম কথা আর বলবে না। আমাকে মায়ের সামনে তোমাকে বকতে বলো না। তখন ঋতুজা বলতে থাকে, হয়েছে, অনেক প্রেম হয়েছে, আর নয় সেটা নিজেদের মধ্যেই করো। এখন মায়ের সামনে এতটা এতটা প্রেম করার কোনো প্রয়োজন নেই। তখন রশ্মিকা ও মেঘমালা দুজনেই হাসতে থাকে। এদিকে মুক্তি ও সেনাপতি বলতে থাকে, এখন কি হবে? সবকিছু তো উল্টে গেল। কম্পাস যেভাবে ফিরে এলো, এবার যদি কম্পাস কিছুটা প্রমাণ করে দেয় তবে তো আমাদের ওই বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে, আমাদেরও তো এই বাড়ি থেকে বের করে দেবে। অখিলেশ যদি জানতে পারে যে ঋতুজাকে ওষুধটা আমি দিয়েছি, আমি সবটা করেছি ঋতুর সঙ্গে হাত মিলিয়ে, আমি আমি ঋতুজাকে মারতে চেয়েছিলাম, তবে তো অখিলেশ আমাকেও ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। তার থেকে বড় কথা, যদি কোনোভাবে কম্পাস বুঝে যায় যে তুই অখিলেশের সন্তান নয়, সেটার জন্য তো আরো বড় সমস্যায় পড়ে যাব। কিছু বুঝতে পারছি না আমি। তখন এই কথা শুনে সেনাপতি বলতে থাকে, মা, কিছু একটা করো, এর মধ্যে কিছু একটা করতে হবে। কম্পাসকে কিছু করার সুযোগ কি দেওয়া যাবে না? তখন দেখা যায় মুক্তি বলতে থাকে, সেটাই তো বলছি, কি করবো আমি ভেবে পাচ্ছি না। তখন এ কথা শুনে দেখা যায় সেনাপতি বলতে থাকে, মা, আমি তো সাইনটা নকল করতে পারি, তবে ঋতুজা চৌধুরীর সাইনটা নকল করে দিলেই তো হয়, তাই না? তখন এ কথা শুনে মুক্তি বলতে থাকে, এটা করা সম্ভব নয় রে। এটা করলেও কোনোভাবে না কোনোভাবে কম্পাস ধরেই ফেলবে, কারণ কম্পাস যে ধরুন মেয়ে,
তখন আরো ঝামেলায় পড়ে যাব। এখন এখন কোনো বেসিক প্ল্যান লাগবে। তখন এই কথা শুনে মুক্তিকে সেনাপতি বলতে থাকে, আচ্ছা মা, দেখি কোনো প্ল্যান করা যায় কিনা। এদিকে এদিকে কম্পাস পিছুটাকে বলতে থাকে, মা আমার মনে হচ্ছে মুক্তি মাসি কোনো একটা নতুন চাল চালবে, তাই আমাদের সবসময় সতর্ক থাকতে হবে। রশ্মিকা, তুমি সেনাপতি আর মুক্তি মাসির দিকে সবসময় নজর রাখবে। বড় বৌদি, তুমি আর রশ্মিকা দুজনেই মুক্তি মাসি আর সেনাপতির প্রতি নজর রাখবে। ওরা যেটা করছে, যেখানে যাচ্ছে, সবকিছু কিন্তু তোমাদেরই দেখতে হবে, তোমাদের সামলাতে হবে। পারবে তো? তখন এ কথা শুনে দেখা যায় মেঘমালা বলতে থাকে, হ্যাঁ কম্পাস, চিন্তা করিস না, সবকিছু সবকিছু আমি আর রশ্মিকা সামলে নেব। অবশ্যই পারবো, কোনো কোনো সমস্যা হবে না। এরপরে দেখা যায় তখন তখন ঋতুজা বলতে থাকে, আমি আমি সবকিছু সবকিছু কিছুতেই মেনে নেব না। আমি মুক্তিকে অবশ্যই শাস্তি দেব। ওকে এবার মুক্তির বিনাশ করতে হবে, মুক্তির ধন করতে হবে। মুক্তিকে আর এ বাড়িতে থাকতে দেওয়া চলবে না। মেয়েটা অনেক বার বেড়ে গেছে, ওকে এবার বাড়ি থেকে তাড়াতে হবে।